আপনারা দেখছেন SK360 ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ, লক্ষণগুলি ধরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তোলপাড় বাংলা। দু একদিনের মধ্যে সিবিআই এবার যা করতে চলেছে, রাতের ঘুম উড়ল আরজি করে সন্দীপের। একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি, শুভেন্দুর প্রস্তাবে কিসের ইঙ্গিত? অভিষেকের সিদ্ধান্তে দল চলবে না, কৌশলে নিজের হাতেই ক্ষমতা হ্রাস রাখলেন মমতা। ওদের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? শোকজের জবাব দিয়েও অবস্থানে অনড় হুমায়ুন। রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, 1 ডিসেম্বর থেকে নিয়ম বদল, না জানলে পস্তাবেন। আশা করে চিন্ময় সুবিচার পাবেন, বাংলাদেশের উপর চাপ বাড়ালো ভারত। জাল নোট ঠেকাতে অপারগ সরকার, 5 বছরে জাল নোটের সংখ্যা বেড়েছে 4 গুণ। 30শে নভেম্বর থেকে রেশন প্রকল্পে পরিবর্তন, অযোগ্য সুবিধাভোগীদের রেশন বন্ধ। এবার আসছি বিস্তারিত খবরে। আরজিকর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। একই সঙ্গে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলাতেও তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবার এই সন্দীপকে নিয়েই সামনে আসছে বড় খবর। সন্দীপ জামানায় আরজিকরের অন্দরে একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এখন জানা যাচ্ছে নিজের মর্জি অনুযায়ী হাউস স্টাফশিপের মেয়াদ বাড়িয়ে দিতেন তিনি। আসলে মেডিকেল পড়ুয়াদের হাউস স্টাফশিপের নির্দিষ্ট মেয়াদ থাকে, সাধারণত তা হয় 1 বছর। এই সময়কালে মাসিক 50,000 টাকা করে পাওয়া যায়। তবে সিবিআই আধিকারিকদের অভিযোগ, সরকারের নিয়মের তোয়াক্কা না করে নিজের পছন্দের পড়ুয়াদের হাউস স্টাফশিপের মেয়াদ বৃদ্ধি করে দিতেন সন্দীপ। ফলে সেই সকল পড়ুয়ারা আরও বেশ কয়েক মাস 50,000 টাকা করে পেতেন। এর ফলে সরকারের ক্ষতি হতো। অভিযোগ, এর পরিবর্তে নিজের ওই পছন্দের পড়ুয়াদের দিয়ে দিনের পর দিন ধরে নানান অবৈধ কাজ করাতেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। রিপোর্ট বলছে, এবার এমনই গুরুতর অভিযোগকে সামনে রেখে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আগামী 2-1 দিনের মধ্যে আলিপুরের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হবে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সিবিআই উদ্ধৃত করে দাবি হয়েছে, সেখানে কোটি কোটি টাকা টেন্ডার দুর্নীতির বিষয়ে অগ্রাধিকার পেতে চলেছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। ফুঁসছে বিজেপি। একদিন আগে চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় বড় মিছিল করে ফেলেছে হিন্দু জাগরণ মঞ্চ। অন্যদিকে ওপারে আবার ভারতের বিরুদ্ধেও উঠছে লাগাতার স্লোগান। বড় অংশের সংখ্যালঘুদের ভারতের দালাল বলেও দেগে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরই মধ্যে ফের হুঙ্কার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলেন বড় হুঁশিয়ারি, সাফ বলছেন কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। ওপারে বেড়ে চলা ভারত বিদ্বেষ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশকে ইতিহাস মনে করাতে দেখা যায় শুভেন্দুকে। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, 3,000 ভারতীয় সেনার আত্মবলিদান রয়েছে, তখন কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন। এরপর 71-এর বিজয় এসেছে। এরপরই তার হুঙ্কার, 16ই ডিসেম্বর বিজয় দিবস, কলকাতাতে মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজাকার ও পাকিস্তানের চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে আসল ভারতীয়রাই করবে। শুভেন্দু সাফ কথা, অবস্থায় যে দিকে যাচ্ছে তাতে কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। পাকিস্তানের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, পাকিস্তানের মতো অবস্থা হোক, 1000 টাকা লিটার পেট্রোল, 400 টাকা কেজি প্রতি আটা কিনতে হয়। এমনকি বাংলাদেশে ভারতের প্রতি নির্ভরতার কথা মনে করিয়েও খোঁচা দিতে দেখা যায় তাকে। কটাক্ষের সুরেই বলেন, ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে ওখানে তো 80% জায়গা অন্ধকার হয়ে যাবে। এর আগে খানিক একই সুর শোনা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতে। পাকিস্তানের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশ বাংলার একটা অংশ, আমরা ধর্ম নিরপেক্ষতার পথে থাকি। বাংলাদেশের আগে যে সরকার ছিল তারা ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে পরিস্থিতি অনেক ভালো ছিল। ধর্মান্ধতায় পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে হবে। নবীন প্রবীণ দ্বন্দ্বে বিগত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে জল্পনার শেষ নেই। ইতিমধ্যেই দলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বেশ কিছু ক্ষমতা হস্তান্তর করার দাবি তুলছেন। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতার হ্রাস নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল অভিষেককে পশ্চিমবঙ্গ থেকে কিছুটা দূরে সরিয়ে রাখা হচ্ছে, যদিও শুরুতেই থেকেই সেই জল্পনা উড়িয়ে দিয়ে আসছে শাসক দল। এই প্রসঙ্গে তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, অকারণ বিতর্কের জায়গা নেই। তৃণমূল একটি মানব দেহ হলে তার প্রাণশক্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই দেহের রক্তের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দেহের মাংস, মজ্জা ও চামড়া হলেন বুথ স্তরের সেই কর্মীরা যারা সমস্ত ঝড় জল থেকে এই সমগ্র দেহকে আগলে রাখেন। এই ত্রিশক্তিকে সর্বশক্তিমান ভালো রাখুন, এটুকুই তার কাছে কামনা। তারপরে তৃণমূল শিবিরের দাবি, মমতা বৃহস্পতিবার জনসমক্ষে যে বার্তা দিয়েছেন, বুধবার সেই কথাই দলের সাংসদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন অভিষেক। অর্থাৎ কাউকে আগ বাড়িয়ে কিছু করতে নিষেধ করেছে দল। পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় প্রস্তাব এনেছিল তৃণমূল। সেই অধিবেশনে যোগ দিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে সরকারি প্রস্তাব নিয়ে কি জবাব শুভেন্দুর? তৃণমূলকে তোপ দেখে শুভেন্দু বলেন, আপনারা বলেন বাংলা থেকে কেন্দ্র 4.6 লক্ষ কোটি টাকা কর বাবদ নিয়ে যায় আর 1.6 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। 6.48 লক্ষ কোটি টাকা কেন্দ্র দিয়েছে। রাজ্যকে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস ঠিক করতে হবে। আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, আপনারা প্রকল্পের নাম পরিবর্তন করেছেন। টাকা আটকে দেওয়ায় আপনারা বাধ্য হয়ে জল স্বপ্ন নাম পরিবর্তন করে জলজীবন মিশন নাম করতে বাধ্য হয়েছেন। শুভেন্দু এরপর মনে করিয়ে দিতে চান রাজ্যের জন্য বিজেপির অবদান। তার কথায় 2,05,003.4 কোটি টাকা দিয়েছে এনডিএ সরকার। আবাস যোজনার জন্য যারা টাকা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা 11 লক্ষ মানুষের বাড়ি করার কথা বলছেন, আমি বলছি আপনারা রেকটিফাই করুন। আমরা আরো 20 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করব। আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি করে দিই। শুভেন্দুর চাতাছোলা প্রশ্ন, সমাধান চান নাকি সমস্যা জিয়ে রাখতে চান? আপনারা ভায়োলেশন করছেন বলেই টাকা আটকানো হয়েছে, তার দাবি কোনো রাজনীতি হয়নি। শুভেন্দু বলেন, লোকসভা নির্বাচনে আমার জেলায় 16টার মধ্যে 15টাতে বিজেপি লিড পেয়েছে। আপনাদের সাফ করে দিয়েছি, ওসব 6-0 শোনাবেন না। তার কথায় এই রাজ্যের সরকারকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলবো, কারণ উনিই মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। পশ্চিমবঙ্গে বঞ্চনার গল্প নেই। আবাস যোজনার ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করার কথা বলছে। মনরেগায় আপনারা বছরে 50 দিনের কাজের কথা বলছেন, আমি প্রস্তাব করছি বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করা হোক। তবে শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, 2021 সালে হেরে যাওয়ার পরে কেন্দ্রের এই আচরণ শুরু হয়েছে। যদি বাংলায় এত খারাপ কিছু হতো তাহলে বাংলা সেরার পুরস্কার পরপর 3 বার পেত না। কথায় আছে, চোরের উপর যতই বাটপারি করুন না কেন চোর ঠিক চুরি করবে। ভাবছেন এমন কথা কেন বলছি? আসলে বিগত বছরগুলিতে কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাংকে জাল নোট তৈরিতে কড়া ব্যবস্থা নিতে দেখা যায়। তবে যতই কড়া ব্যবস্থা নেওয়া হোক না, বাস্তবে এই ব্যবস্থার কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। বরং দিন যত যাচ্ছে ততই জাল টাকার সংখ্যা বাড়ছে। এমনকি দেখা যাচ্ছে বিভিন্ন সময় এই জাল টাকা তৈরি করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে অসংখ্য মানুষ। পরিসংখ্যান বলছে, গত 5 বছরে 500 টাকার জাল নোটের সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল। তিনি আরো জানান, যেভাবে বাংলাদেশে চরমপন্থী ভাবধারা ছড়িয়ে পড়ছে, ভারত তা নিয়ে উদ্বিগ্ন। সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার যেন উপযুক্ত পদক্ষেপ করে, সেই বার্তাও দেন জয়সওয়াল। হিন্দুদের উপর লাগাতার নির্যাতন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, ইসকনকে নিষিদ্ধ করার আবেদন, নানা কারণে অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। যেভাবে প্রত্যেক দিন আঘাত নেমে আসছে সংখ্যালঘু হিন্দুদের উপর, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত, ব্রিটেন। প্রতিবেশী দেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশকে আরও একবার রাষ্ট্রীয় কর্তব্য মনে করিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়সওয়াল বলেন, হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়গুলি বারবার বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছে ভারত। সংখ্যালঘুদের সুরক্ষিত রাখাটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, সেটা পালন করা উচিত। বাংলাদেশে হিংসার ঘটনাগুলিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে সংবাদ মাধ্যম। এই ধারণা আঁকড়ে ধরে রাখে মোটেও ঠিক নয়। সংখ্যালঘুদের নিরাপদ রাখার জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে মোহাম্মদ ইউনূস সরকারকে। নভেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল আনা হচ্ছে। এলপিজি সিলিন্ডারের রদান সহ ক্রেডিট কার্ডের ব্যবহার ও টেলিকম সংস্থার মাধ্যমে আসা ওটিপির ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। সমস্যা এড়াতে আগে ভাগে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এর আগে গত অক্টোবর মাসে 16 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে আগামী 1 ডিসেম্বর থেকে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম বাড়ানো হয় কিনা এখন সেটাই দেখার। আগামী 1 ডিসেম্বর থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনা হচ্ছে। ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসা সম্পর্কিত লেনদেনের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আগামী 1 ডিসেম্বর থেকে নতুন নিয়ম মানতে হবে আপনাকেও। জানা গিয়েছে 48টি ক্রেডিট কার্ড, ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসায়িক লেনদেনে আরও রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না উপভোক্তাদের। শোকজের জবাব দিয়েও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বুঝিয়ে দিলেন নিজের অবস্থানে অনড় তিনি। জেলার 2 নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। তাঁদের বিরুদ্ধে মন্ত্রী মলয় ঘটকের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি বলেও দাবি করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন কুকথা বলেও শাস্তির মুখে পড়ছেন না, সেই প্রশ্নও তুললেন তিনি। লাগাতার বেফাঁস মন্তব্যের জেরে চলতি সপ্তাহে শোকজের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক কবির। মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে শুক্রবার সকালে বিধানসভায় গিয়ে জবাব দেন তিনি, দুঃখ প্রকাশ করেন। এরপরই বেরিয়ে ফের বুঝিয়ে দেন তিনি নিজের অবস্থান থেকে সরেননি। বলেন, আমি বিভিন্ন বিষয়ে বারবার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, দলের শীর্ষ নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে সংগঠনের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাতে হতাশ হয়ে পড়েছিলাম। হুমায়ুনের কথায় বিধায়ক অপূর্ব সরকার এবং রবিল আলম চৌধুরী পঞ্চায়েত টিকিট দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন। মলয় ঘটককে একাধিকবার অভিযোগ জানালেও পদক্ষেপ হয়নি। ভারত সরকার বিনামূল্যে রেশন প্রকল্পের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে প্রভাবিত করবে। নতুন বিজ্ঞপ্তির অধীনে সরকার নির্দেশ দিয়েছে যে সুবিধাভোগীরা যারা তাদের ইকেওয়াইসি করেনি তাদের রেশন বিতরণ 30 নভেম্বর থেকে বন্ধ করা হবে। প্রকল্পের স্বচ্ছতা বাড়াতে এবং জাল রেশন কার্ডের সমস্যা সমাধানের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। সরকারের মতে এই প্রকল্পটি আগামী 5 বছর অব্যাহত থাকবে, যার মাধ্যমে প্রায় 80 কোটি নাগরিককে বিনামূল্যে গম, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। এই স্কিমটি বিশেষ করে দরিদ্র মানুষের জন্য একটি লাইফলাইন হিসাবে প্রমাণিত হচ্ছে। তবে এই যোজনা কার্যকর হওয়ার পর থেকে জাল রেশন কার্ডের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন সরকার। এমন অনেক কার্ডধারী আছেন যারা আয়কর প্রদানকারী হওয়া সত্ত্বেও বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন, যার কারণে প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তাই সরকার স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে যে 30 নভেম্বরের মধ্যে যে সমস্ত সুবিধাভোগীরা তাদের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তারা ভবিষ্যতে রেশন পাবেন না। এটি রেশন থেকে অযোগ্য সুবিধাভোগীদের বঞ্চিত করে প্রকৃত অভাবী ব্যক্তিদের রেশন দেওয়ার প্রক্রিয়া নিশ্চিত করবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য এই প্রকল্পের অপব্যবহার বন্ধ করা এবং দরিদ্রদের যথাযথ সাহায্য প্রদান করা।